আজকে ক্লাস 12 এর হেলথ অ্যান্ড ডিজিজ চ্যাপ্টারে যে ক্যান্সার টপিকটা রয়েছে ওটা খুবই ইম্পর্টেন্ট। ওইটা সম্পর্কে আমি একটা ডিসকাশন করব এই ভিডিওতে। একটা ক্যান্সার সম্পর্কে ওভারভিউ এই ভিডিও থেকে পাওয়া যাবে। তো শুরু করছি আজকের টপিক, ক্যান্সার। তো ক্যান্সার সম্পর্কে বলার আগে প্রথমেই বলতে হবে যেটা, সেটা হচ্ছে নর্মাল কন্ডিশনে আমাদের সেলগুলো কীরকমভাবে থাকে, তাদের গ্রোথ কিভাবে হয়, ডিভিশন কিভাবে হয় আর ডিফারেন্সিয়েশন কিভাবে হয়, সেইটা একটু আগে ফার্স্টে বলে নিই। তবে আমরা তাহলে ক্যান্সার সম্পর্কে আমরা কিছুটা আইডিয়া করতে পারবো, কারণ নর্মাল সেল সম্পর্কে যদি আমরা না বুঝি তাহলে বুঝতে পারবো না যে ক্যান্সার সেলে কি কি ডিফারেন্স হচ্ছে, কি কি অল্টারেশনস হচ্ছে। তো নর্মাল কন্ডিশনে কি হয় না, সেল ডিভিশন হচ্ছে একটা জিন কন্ট্রোলড প্রসেস। তো জিন কন্ট্রোলড প্রসেস মানে একটা সেল ডিভিশন হতে গেলে আমরা শুধু সেল ডিভিশন সম্পর্কে জানি যে সেল ডিভাইড করে, কিন্তু এর পেছনে অ্যাকচুয়ালি অনেক জিন সেখানে রেগুলেট করে এই সেল ডিভিশনটাকে। তো একটা নর্মাল সেল জেনারেলি 40 to 50 টাইমস ডিভাইড করতে পারে, তারপর সেটার নর্মাল প্রসেসে একটা প্রোগ্রামড সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস নর্মাল সেলের ক্ষেত্রে দেখা যায়। এই যে ঘটনাটা, এটাকে বলে হেফলিক লিমিট বা হেফলিক ফেনোমেনা। হেফলিক লিমিট জিনিসটা কি না, ইট ইজ দ্য নাম্বার অফ টাইমস আ নর্মাল সোম্যাটিক ডিফারেন্সিয়েটেড হিউম্যান সেল পপুলেশন উইল ডিভাইড বিফোর সেল ডিভিশন স্টপস। মানে সেল ডিভিশন পুরোপুরিভাবে স্টপ হওয়ার আগে কতবার একটা সেল ডিভাইড করছে, কতবার একটা সেল ডিফারেন্সিয়েট করছে, সেইটাকে বলা হয় হেফলিক লিমিট। কিন্তু এই ক্যান্সার কন্ডিশনের ক্ষেত্রে কি হয়, যখন একটা নর্মাল সেল অল্টারেশনস এর ফলে ক্যান্সার হয়ে যায়, মানে ক্যান্সারাস হয়ে যায় বা ম্যালিগন্যান্ট হয়ে যায়, তো সেই সময় সেই সেলে কিছু ডিফারেন্স আমরা দেখতে পাবো। যেগুলো নর্মাল সেলের ক্ষেত্রে আমরা বললাম যে একটা নর্মাল ভাবে গ্রোথ হচ্ছে, ডিভিশন হচ্ছে, ডিফারেন্সিয়েশন হচ্ছে, কিন্তু ক্যান্সার কন্ডিশনে কি হয়, এই যে হেফলিক লিমিটটা এটা আর থাকে না। তখন আনকন্ট্রোলড ইনক্রিজ ইন নাম্বার অফ সেল শুরু হয়ে যায়, মানে একটা সেল র্যাপিডলি ডিভাইড করতে থাকে উইদাউট এনি কন্ট্রোল। এই ধরনের সেলকে আমরা সাইন্টিফিক্যালি বলে থাকি নিওপ্লাস্টিক সেল। মানে একটা সেল যখন নর্মাল কন্ডিশনে থাকে সেটা একটা নর্মাল ভাবে 40 থেকে 50 বার ডিভাইড করে, করার পর ন্যাচারালি প্রোগ্রাম সেল ডেথ বা অ্যাপোপ্টোসিস হয়ে যায়, কিন্তু ক্যান্সার কন্ডিশনে সেটা হচ্ছে না। ক্যান্সার কন্ডিশনে দেখা যায় যে সেলটা আনকন্ট্রোলড ভাবে ডিভাইড করেই যাচ্ছে, মানে ইমমর্টাল হয়ে যায় সোজা কথায়। মানে ইমমর্টাল হয়ে যাওয়া মানে হচ্ছে সেলটা জানে না যে ওকে ডিফারেন্সিয়েট হয়ে কোন সেল হতে হবে, লিভার সেল না লাং সেল। কিন্তু মানে উইদাউট ডিফারেন্সিয়েশন ও শুধু ডিভাইড করে যাবে, র্যাপিডলি ডিভাইড করে যাবে উইদাউট এনি কন্ট্রোল। এবং এরম ভাবে যখন র্যাপিডলি ডিভাইড করতে থাকছে অথচ সেলটার কোনো ডেথ হচ্ছে না, তখন ন্যাচারালি সেখানে একটা সেল মাস ফর্মেশন হয় বা একটা লাম্প অফ সেল তৈরি হয়, যেটাকে আমরা টিউমার বলে থাকি। মানে একটা আনওয়ান্টেড অর্গ্যান গ্রোথ দেখা যায় ডিউ টু ডিভিশন অফ নিওপ্লাস্টিক সেল। এই জিনিসটাকে বলা হয় নিওপ্লাস্টিক গ্রোথ বা টিউমার। তো এই টিউমার ফর্মেশনটা ক্যান্সারের ক্ষেত্রে আমরা একটা বলতে পারি মার্কার। মানে আমরা ক্যান্সার যে হয়েছে সেটা আমরা কিভাবে, প্রথমে তো বোঝা যায় না একটা কারুর যদি ক্যান্সার হয়, সেটা প্রথমে ফার্স্ট কন্ডিশনে আমরা তো কিভাবে বুঝবো, বাইরে থেকে তো বোঝার কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে দেখা যায় যে সেই পেশেন্টের ক্ষেত্রে কোনো একটা টিউমার বা ওরকম লাম্প অফ সেল কোথাও তৈরি হয়, যেটা দেখে আমরা বুঝতে পারি, তারপর সেটার বায়োপসি করে আমরা বুঝতে পারি যে ক্যান্সার হয়েছে নাকি এটা নর্মাল একটা টিউমার ফর্মেশন হয়েছে। তো টিউমার, এই যে বললাম আমি কথাটা যে ক্যান্সার হয়েছে নাকি নর্মাল টিউমার হয়েছে, তো সেক্ষেত্রে এবার আসছে তাহলে টিউমার যে হওয়া, টিউমার মানে যে সব টিউমার ক্যান্সার বা ম্যালিগন্যান্ট, সেটা না। টিউমার দু ধরনের হতে পারে। টিউমার একটা বিনাইন হতে পারে, আবার ম্যালিগন্যান্টও হতে পারে। যদি বিনাইন টিউমার হয় তাহলে প্রবলেম নেই, কারণ বিনাইন টিউমার হলে যেটা হয় সেটা সার্জারিতে জেনারেলি রিমুভ করা যায়।
সার্জারিতে জেনারেলি রিমুভ করা যায় বিনাইন টিউমার। বিনাইন আর ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে ডিফারেন্সটা কোথায় না, বিনাইন টিউমারও হচ্ছে এক ধরনের টিউমার যেটা অ্যাবনর্মাল গ্রোথ, সেলের অ্যাবনর্মাল গ্রোথের জন্যই তৈরি হচ্ছে, বাট এটা কিন্তু ক্যান্সারের মতো সারাউন্ডিং টিস্যুতে ইনভেড করে স্প্রেড করে না। ক্যান্সার সেল বা ম্যালিগন্যান্ট টিউমার যেটা, সেটার ক্ষেত্রে কি হয়, অ্যাবনর্মাল গ্রোথ দেখা যাবে, একটা লাম্প অফ সেল তৈরি হবে যেটা বাইরে থেকে আমরা দেখতে পারবো উঁচু হয়ে একটা টিউমার ফর্ম করছে, বাট তার সাথে সেটা মেটাস্টাসাইজও করবে। মেটাস্টাসাইজ মানে কি, মেটাস্টাসাইজ মানে যেটা আমি একটু আগে বললাম যে একটা অ্যাবনর্মাল গ্রোথ হওয়ার সাথে সাথে যখন স্প্রেড হচ্ছে জিনিসটা, একটা জায়গা থেকে একটা পার্টিকুলার জায়গায় লোকালাইজ থাকছে না, সেখান থেকে আশেপাশের টিস্যুতে ছড়িয়ে পড়ছে এবং ব্যাপারটা আস্তে আস্তে আদার পার্টস অফ দ্য বডিতে যখন ছড়িয়ে পড়ে, এই জিনিসটাকে বলা হয় মেটাস্ট্যাসিস, যেটা আমরা ক্যান্সার সেল বা ম্যালিগন্যান্ট সেলের ক্ষেত্রে দেখতে পাই। তো ম্যালিগন্যান্ট টিউমার যদি হয় তাহলে এই মেটাস্ট্যাসিসটা আমরা দেখতে পাবো যে আদার পার্টস অফ দ্য বডিতেও ছড়িয়ে পড়বে ব্যাপারটা, কিন্তু বিনাইন টিউমারের ক্ষেত্রে যেইটুকু পোর্শনে টিউমারটা হয়েছে পার্টিকুলারলি সেই জায়গাতেই ওই গ্রোথটা থাকবে। এবার সেটা যদি আমি সার্জারি করি তাহলে ওই জিনিসটাকে ইজিলি রিমুভ করা যায়, সেখানে আদার কোনো প্রবলেম হয় না। তো বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমারের মধ্যে বেসিক ডিফারেন্স এটাই যে বিনাইন টিউমার যদি হয় তাহলে সেটা স্প্রেড করে না, একটা পার্টিকুলার জায়গাতেই থাকে, কিন্তু ম্যালিগন্যান্ট টিউমার যদি হয় তাহলে সেটা হচ্ছে মেটাস্টাসিস করবে, করে আদার পার্টস অফ দ্য বডিতে ছড়িয়ে পড়বে। এছাড়া বিনাইন টিউমারে যে গ্রোথ রেটটা সেটা দেখা গেছে যে ম্যালিগন্যান্ট টিউমারের থেকে একটু স্লো হয়। ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে গ্রোথ রেটটা অনেকটাই ফাস্ট, র্যাপিড গ্রোথ হয়। আর তার সাথে হচ্ছে কি না, বিনাইন টিউমার যেটা আমি বললাম যে যদি একবার রিমুভ করে দেওয়া হয় সার্জারির মাধ্যমে তাহলে সেটা জেনারেলি রেকার করে না, মানে রেকারেন্স আর হয় না, রিঅকার নতুনভাবে আর করে না, মানে রিল্যাপস করার চান্সেসটা নেই। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে কি হয়, ওটা হচ্ছে রিমুভ করে দেওয়াটাও প্রথমত ডিফিকাল্ট, তার জন্য বিভিন্ন কেমোথেরাপি, ইমিউনোথেরাপি বা রেডিয়েশন থেরাপি অনেক সময় ইউজ করা হয়, কিন্তু তাতেও দেখা গেছে যে ম্যালিগন্যান্ট টিউমারের হয়তো একটা বা দুটো সেল যদি থেকে যায় সেখান থেকে আবার নতুন করে জিনিসটা রিল্যাপস করে। কিন্তু বিনাইন টিউমারের ক্ষেত্রে পুরো টিউমারটাই একদম কেটে বাদ দেওয়া যায় সার্জারির মাধ্যমে। কিন্তু ম্যালিগন্যান্ট টিউমারের ক্ষেত্রে অত সোজা না টিউমারটাকে পুরোপুরিভাবে বাদ দেওয়া, যদি বাদ কোনোভাবে দেওয়া সম্ভবও হয় বা কেমোথেরাপি, রেডিয়েশন থেরাপির মাধ্যমে যদি জিনিসটা পুরোপুরিভাবে আহ, বাদ দেওয়াও যায়, রিমুভ করাও যায়, কিন্তু তারপরও দেখা যায় যে সেখানে আবার একটা রিল্যাপস হওয়ার চান্সেস থাকে। তো এটা ছিল টিউমারের টাইপস, মানে বিনাইন টিউমার আর ম্যালিগন্যান্ট টিউমারের বেসিক ডিফারেন্স। তো এখানে আজকে আমরা যেহেতু ক্যান্সার সম্পর্কে পড়ছি, তো সেক্ষেত্রে আমাদের ফার্স্টে ক্যান্সারের টাইপগুলো একটু জেনে নিই আমরা, যে ক্যান্সারের কি কি টাইপ আছে। আচ্ছা, এখানে কতগুলো ছবি আছে যেখানে নর্মাল সেল আর ক্যান্সার সেলকে এখানে দেখানো হয়েছে কি কি তফাৎ। নর্মাল সেলের ক্ষেত্রে সেটা আমি পরে আসবো, নর্মাল সেল আর ক্যান্সার সেলের বেসিক ডিফারেন্স বা কম্প্যারিজনটা কি সেটাতে আমি পরে আসছি। কিন্তু এই ছবিটা দেখে বোঝা যাচ্ছে যে নর্মাল সেলগুলো এখানে কত অর্গানাইজড ভাবে ডিভাইড হচ্ছে, হয়ে গ্রো করছে, কিন্তু এখানে ক্যান্সার সেলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ক্যান্সার সেলগুলো র্যাপিডলি ডিভাইড করছে, একটা একটার ঘাড়ের ওপর উঠে যাচ্ছে, এরকম একটা ছবি আমরা দেখতে পাচ্ছি। ক্লাস্টার অফ সেল উইদাউট আ বাউন্ডারি, যেটার কোনো নর্মাল কোনো রেগুলার সাইজ বা শেপও নেই, কিন্তু নর্মাল সেলের ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা রেগুলার সাইজ বা শেপ রয়েছে এবং সেটা অর্গানাইজড ভাবে ডিভাইড করছে। সে ছবিটা আমরা ছবিতেই পার্থক্যটা বুঝতে পারছি। তো পরে আমি এটাকে ডিটেলসে ডিসকাস করছি। তো ফার্স্টে আমি আসি টাইপস অফ ক্যান্সারে। টাইপস অফ ক্যান্সার বলতে গেলে প্রথমে আমাদের মানে কয়েকটা নাম আসে, এই নামগুলো হয়তো সবাই শুনে থাকবে: কার্সিনোমা, সার্কোমা, লিউকিমিয়া, লিম্ফোমা, নিউরোব্লাস্টোমা, টেরাটোমা। এই জিনিসগুলো কি? তো কার্সিনোমা যেটা, সেটা হচ্ছে যখন কোনো এপিথেলিয়াল টিস্যু তে যখন ক্যান্সার হয় তখন সেটাকে আমরা বলি কার্সিনোমা। যেরকম স্কিন ক্যান্সার হতে পারে, ব্রেস্ট ক্যান্সার হতে পারে, ইউরিনারি ব্লাডারে যদি ক্যান্সার হয় সেটাও আমরা বলতে পারি যে কার্সিনোমার মধ্যেই পড়ে। তো কার্সিনোমা মানে হচ্ছে ক্যান্সার অফ এপিথেলিয়াল টিস্যু। তারপরে হচ্ছে সার্কোমা।
সার্কোমা জিনিসটা কি? সার্কোমা হচ্ছে যদি কানেকটিভ টিস্যু বা মেসেনকাইমাতে যদি ক্যান্সার হয়, যেরকম বোন ক্যান্সার বা কার্টিলেজ ক্যান্সার, এগুলো হচ্ছে সার্কোমা। তারপরে হচ্ছে লিউকিমিয়া। লিউকিমিয়ার নাম আমরা অনেকেই শুনে থাকবো। লিউকিমিয়া হচ্ছে জেনারেলি ব্লাড ফর্মিং টিস্যুতে যদি ক্যান্সার হয় বা ব্লাড ক্যান্সার আমরা বলে থাকি, তো সেইগুলোকে বলে হচ্ছে সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজে লিউকিমিয়া। যেরকম মাইলয়েড লিউকিমিয়া হতে পারে, এটা একটা এক্সাম্পল। বা বোন ম্যারোতে যদি ক্যান্সার হয় বা লিম্ফ্যাটিক সিস্টেমে যদি ক্যান্সার হয়, সেগুলোও হচ্ছে লিউকিমিয়ার মধ্যেই পড়ে। তারপরে আসছি লিম্ফোমা। লিম্ফোমা কি? লিম্ফোমা হচ্ছে আমাদের যেগুলো জার্ম ফাইটিং যে লিম্ফ্যাটিক সিস্টেমের যে সেলগুলো আছে, যেরকম টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট, যেগুলো আমাদের ইমিউনিটির সাথে রিলেটেড, তো সেই সমস্ত সেলগুলোতে যদি ক্যান্সার হয়, সেগুলো যদি ক্যান্সারাস হয়ে যায় সেই সেলগুলো, তখন সেটাকে বলা হয় হচ্ছে লিম্ফোমা। যেরকম বি সেল লিম্ফোমা হয়, টি সেল লিম্ফোমা হয়। তো এইগুলো একটা টাইপের ক্যান্সার। তারপরে হচ্ছে নিউরোব্লাস্টোমা। নিউরোব্লাস্টোমা হচ্ছে যদি নার্ভাস টিস্যুতে ক্যান্সার হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি যে নিউরোব্লাস্টোমা। যেরকম রেটিনোব্লাস্টোমা, যদি রেটিনায় ক্যান্সার হয় এটা রেটিনোব্লাস্টোমা। তারপরে মেনিনজিওমা, মানে ব্রেনের যে মেনিনজেস থাকে সেই মেনিনজেসে যদি ক্যান্সার হয় সেটা হচ্ছে মেনিনজিওমা। আর একটা হচ্ছে টেরাটোমা, যেটা টেরাটোমা সেটা খুব মানে রেয়ারলি দেখা যায়, যে ফিটাল টিস্যুতে ক্যান্সার। যদি ফিটাসের টিস্যুতে ক্যান্সার হয়, তাহলে সেটাকে আমরা বলে থাকি সায়েন্টিফিক্যালি টেরাটোমা। তাহলে এই টাইপস অফ ক্যান্সারগুলো থেকে ক্লাস 12-এ কোয়েশ্চেন আসে, এমসিকিউ আসে। তো এই জায়গাটা ইম্পর্টেন্ট। দেন হচ্ছে আমাদের ক্যান্সার সম্পর্কে পড়ছি, তো ক্যান্সারের কজটা ভালো করে জানতে হবে, যে কিসের জন্য ক্যান্সার হচ্ছে, সেই রিজনটা আমাদের জানতে হবে। ফার্স্টে বলে রাখি, ক্যান্সার ইজ নট আ কন্টাজিয়াস ডিজিজ। ক্যান্সার কিন্তু ছোঁয়াচে নয়, মানে একজনের ক্যান্সার হলো, সেই পেশেন্টের ধারে কাছে আমি থাকলাম বা তার সাথে মেলামেশা করলাম, তার কন্ট্যাক্টে এলাম, মানেই যে আমার ক্যান্সার হবে, এটা নট ম্যান্ডেটারি। কারণ ক্যান্সার কন্টাজিয়াস নয়। অনেকের ভ্রান্ত ধারণা আছে যে ক্যান্সার হচ্ছে ছোঁয়াচে, কিন্তু ক্যান্সার অ্যাকচুয়ালি কন্টাজিয়াস হয় না। ক্যান্সারের ক্ষেত্রে যেটা মেন কজ, সেটা হচ্ছে মিউটেশন। তো মিউটেশনটা আপাতত এই ক্লাস 12-এর বেসিক্স, মানে আমাদের যেটুকু যা আইডিয়া ক্লাস 12-এ মিউটেশন সম্পর্কে আমাদের বেশি আইডিয়া হয়তো থাকে না। আমি একটু বলে দিই হোয়াট ইজ মিউটেশন। মিউটেশন মানে হচ্ছে যদি জিনে, জেনেটিক সিকোয়েন্সে যদি সাডেন কোনো চেঞ্জ হয়, বিভিন্ন কারণে সেই চেঞ্জ হতে পারে, তো যদি কোনোভাবে চেঞ্জ হয়, তাহলে সেই ফেনোমেনাটাকে আমরা বলে থাকি মিউটেশন। তো এখানে মেনলি ক্যান্সারের ক্ষেত্রে দু ধরনের জিনে মিউটেশন হলে ক্যান্সার হতে পারে। যেরকম হচ্ছে প্রোটো অঙ্কোজিন, এটা ওয়ান টাইপ অফ জিন। প্রোটো অঙ্কোজিন কারা না? যারা হচ্ছে আমাদের বডিতে তো বিভিন্ন রকম জিন, মানে জেনেটিক রেগুলেশনের মাধ্যমেই তো আমাদের সমস্ত ফিজিওলজিক্যাল প্রসেস, সেলুলার প্রসেস সব কিছু চলে। তো প্রোটো অঙ্কোজিন হচ্ছে এমন টাইপের জিন যারা হচ্ছে সেলের গ্রোথ বা সেল ডিভিশন এইগুলোকে রেগুলেট করে থাকে। মানে একটা সেল গ্রো করবে, এই যে গ্রো করছে বা সেল যে ডিভাইড হচ্ছে, সেই ব্যাপারটা কন্ট্রোল করে প্রোটো অঙ্কোজিন। এরকম অনেক ধরনের প্রোটো অঙ্কোজিন আমাদের বডিতে থাকে। তো যেরকম BCL2 ফ্যামিলি, আমি এখানে একটা এক্সাম্পল লিখে রেখেছি। এছাড়াও আছে সিমিক, ফক্স, জুন, অনেক ধরনের প্রোটো অঙ্কোজিন আছে। তো সেই প্রোটো অঙ্কোজিনগুলোর কাজ হচ্ছে এরা সেলের গ্রোথটাকে বাড়ায়, মানে সেলকে ডিভাইড করতে হেল্প করে। তো যদি কোনো কারণে এই প্রোটো অঙ্কোজিনগুলোতে মিউটেশন হয়, কিরকম মিউটেশন? যদি ডমিনেন্ট মিউটেশন হয়। ডমিনেন্ট মিউটেশন মানে হঠাৎ করে এই প্রোটো অঙ্কোজিনগুলো যদি বেশিভাবে এক্সপ্রেস করতে শুরু করে, মানে যতটা ওর এক্সপ্রেস করার কথা তার থেকে ও ওভার এক্সপ্রেস করতে যদি শুরু করে, তাহলে এই ধরনের মিউটেশন যদি হয়, তাহলে আমরা দেখতে পাবো যে ক্যান্সার হচ্ছে। কারণ আমরা ক্যান্সারের সিমটম বা মানে যেটা আমরা ক্যান্সারের মার্কার ক্যারেক্টারিস্টিক্স বলছিলাম এতক্ষণ ধরে, যে ক্যান্সারে কি হয়, টিউমার ফর্মেশন হয়, মানে কি আনকন্ট্রোলড সেল গ্রোথ।
অ্যান্ড র্যাপিড ডিভিশন। এই ব্যাপারটা কখন হবে? যদি প্রোটো অঙ্কোজিনগুলো বেশি বেশি পরিমাণে এক্সপ্রেস করতে শুরু করে। কারণ প্রোটো অঙ্কোজিনগুলোর কাজই তো হচ্ছে সেল গ্রোথ করানো বা সেল ডিভিশন করানো। তো এই প্রোটো অঙ্কোজিনগুলো যখন বেশি বেশি পরিমাণে ডিভিশন করতে শুরু করবে, মানে এক্সপ্রেস করতে শুরু করবে, তখন গিয়ে সেই ধরনের মিউটেশন হলে ক্যান্সার হতে পারে। এছাড়া হচ্ছে টিউমার সাপ্রেসার জিন বলে এক ধরনের জিন হয়, নাম থেকেই বোঝা যাচ্ছে টিউমার সাপ্রেসার, মানে টিউমারকে যারা সাপ্রেস করে। মানে সোজা কথায় এরা হচ্ছে বলতে গেলে আমাদের বডিতে একটা ভালো কাজই করে, যে যদি কোথাও টিউমার হওয়ার চান্সেস থাকে বা যখন দেখা যায় কোনো সেল আনকন্ট্রোল ডিভিশন করছে, তখন এদের কাজ হচ্ছে অ্যাপোপ্টোসিস করানো। অ্যাপোপ্টোসিস মানে কি? প্রোগ্রাম সেল ডেথ করানো, মানে সেলকে মেরে ফেলা। এই কাজগুলো এরা করে, মানে এরা টিউমার হতে দেয় না, টিউমারকে সাপ্রেস করে রাখে। যেরকম P53 হচ্ছে একটা টিউমার সাপ্রেসার জিন, এরকম অনেক ধরনের টিউমার সাপ্রেসার জিন আমাদের বডিতে রয়েছে। তো এই টিউমার সাপ্রেসার জিনের যদি কোনোভাবে রিসেসিভ মিউটেশন হয়, রিসেসিভ মিউটেশন মানে কি? যদি টিউমার সাপ্রেসার জিন কম এক্সপ্রেস করে, মানে যতটা ওর এক্সপ্রেস হওয়া দরকার তার থেকে যদি মানে লেজার অ্যামাউন্টে এক্সপ্রেস করে, মানে লোয়ার এক্সপ্রেশন হয়, তাহলে দেখা যায় যে ক্যান্সার হতে পারে। কারণ এরা কি টিউমারকে প্রিভেন্ট করছে। তাহলে এরা যদি কম পরিমাণে এক্সপ্রেস হতে শুরু করে, তাহলে কি হবে? ক্যান্সার হওয়ার চান্সেস থাকবে। কারণ তখন কি হচ্ছে, সেলগুলোর অ্যাপোপ্টোসিস হবে না। সেলগুলোর যদি অ্যাপোপ্টোসিস না হয়, তাহলে ক্যান্সার তৈরি হবে। মানে কি? সেল ডিভাইড করে যাচ্ছে, ডিভাইড করে যাচ্ছে, সেলের কোনো ডেথ হচ্ছে না, সেলগুলো ইমমর্টাল হয়ে গেছে। তাহলে সেই সময় ক্যান্সার হতে পারে। তাহলে মেন দুটো যে রিজন, সেটা হচ্ছে একটা প্রোটো অঙ্কোজিনের ডমিনেন্ট মিউটেশন আর টিউমার সাপ্রেসার জিনের রিসেসিভ মিউটেশন। জেনারেলি দেখা গেছে কোনো ক্যান্সার পেশেন্টের যদি জেনেটিক স্ক্রিনিং করানো হয়, তাহলে দেখা গেছে যে যে কোনো একটা মিউটেশনের জন্য কখনোই ক্যান্সার হয় না। মানে সেভারেল মিউটেশন হতে লাগে, একটা ক্যান্সার কজ হওয়ার জন্য সেভারেল মিউটেশন হতে লাগে। মানে সব মিলিয়ে মিশিয়ে, মানে প্রোটো অঙ্কোজিনের ডমিনেন্ট মিউটেশন, টিউমার সাপ্রেসার জিনগুলোর রিসেসিভ মিউটেশন, সমস্ত কিছু হওয়ার পর, মানে অনেকগুলো মিউটেশন হওয়ার পর তবে গিয়ে দেখা যায় একটা ক্যান্সার হচ্ছে। ঠিক আছে? যে কোনো একটার জন্য হয় না। জেনারেলি ক্যান্সার হতে গেলে অনেকগুলো কারণ লাগে। তো প্রোটো অঙ্কোজিন একাই যে ক্যান্সার কজ করছে বা টিউমার সাপ্রেসার জিন একাই ক্যান্সার কজ করছে, ব্যাপারটা ঠিক এরকম না। জেনেটিক স্ক্রিনিং করে দেখা গেছে যে একসাথে অনেকগুলো জিনের মিউটেশন হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে যেটা, সেটা হচ্ছে ডিএনএ আরএনএ ভাইরাস কিছু আছে। শুধু যে মিউটেশনই কারণ তা না, কিছু ডিএনএ আরএনএ ভাইরাস আছে যেগুলো ক্যান্সার কজ করতে পারে। কারণ এই ভাইরাসগুলো যদি অ্যাটাক করে কোনোভাবে, ইনফেক্ট এই কোনো মানে পার্সন যদি এই ভাইরাস দিয়ে ইনফেক্টেড হয়, তাহলে ক্যান্সার হতে পারে। যেরকম হচ্ছে হিউম্যান প্যাপিলোমা ভাইরাস। রিসেন্টলি এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাস নিয়ে অনেক কথা উঠছে, কারণ এইচপিভির যে ভ্যাকসিন সেটা নিয়ে অনেক কথা উঠছে। কারণ এইচপিভি হচ্ছে খুবই ইম্পর্টেন্ট একটা ভ্যাকসিন, যেটা নেওয়াটা বেসিক্যালি 12-13 বছরের পর থেকে মেয়েদের বিশেষ করে নিলে খুবই ভালো। আর সেটা 25 থেকে 26 বছরের মধ্যে নিয়ে নেওয়াটাই বেটার, কারণ তারপরে নিলে আর নেওয়াও যা, না নেওয়াও তাই। কারণ এইটা সার্ভাইকাল ক্যান্সারকে প্রিভেন্ট করে এই ভ্যাকসিনটা, মানে হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টে এই ভ্যাকসিনটা নেওয়া হয়। হিউম্যান প্যাপিলোমা ভাইরাস হচ্ছে সার্ভাইকাল ক্যান্সার, মানে ক্যান্সার অফ সার্ভিক্স, সেই সার্ভাইকাল ক্যান্সারটাকে কজ করে। তো এই হিউম্যান প্যাপিলোমা ভাইরাসের এগেনস্টেই এই এইচপিভি ভ্যাকসিন যেটা, সেটা নেওয়া হয়। তো এইটা একটা ভাইরাস থেকেও তার মানে ক্যান্সার হতে পারে। তারপর নেক্সট যেটা, আরো এরকম কিছু ভাইরাস আছে, যেরকম এপস্টেন বার ভাইরাস বলে একটা ভাইরাস আছে, যেটা হচ্ছে বার্কিটস লিম্ফোমা বলে এক ধরনের ক্যান্সার, সেটা কজ করে। তো এরকম অনেক ধরনেরই ভাইরাস আছে। যেরকম হেপাটাইটিস ভাইরাস থেকে অনেক সময় দেখা গেছে যে লিভার ক্যান্সার হয়। তো এইগুলো আছে। তারপরে নেক্সট যেটা, সেটা হচ্ছে কার্সিনোজেনিক
কেমিক্যাল কিছু আছে, যেরকম নিকোটিন, বেনজোপাইরিন, মানে আমরা লেখা দেখি যে সিগারেটের প্যাকেটে লেখা থাকে সিগারেট কজেস ক্যান্সার, তো সিগারেটের মধ্যে যে নিকোটিন থাকে, তারপর বেনজোপাইরিন, এই জিনিসগুলো হচ্ছে ক্যান্সার কজ করে থাকে। তো এগুলো কার্সিনোজেনিক কেমিক্যাল, যদি কেউ ডেইলি বেসিসে এগুলো যদি ইউজ করতে থাকে তাহলে তার ক্যান্সার হতে পারে। তারপরে হচ্ছে ফিজিক্যাল এজেন্টস কিছু আছে, যেরকম ইউভি রেডিয়েশন, যেটা স্কিন ক্যান্সার কজ করে। তারপরে এক্স রে, গামা রে, এই ধরনের ফিজিক্যাল এজেন্ট থেকেও ক্যান্সার হতে পারে। তো এগুলো গেল হচ্ছে ক্যান্সারের কজ। এবারে আমরা আসছি যে মেন টপিক, যেটা ডিফারেন্স বিটুইন নর্মাল সেল অ্যান্ড ক্যান্সার সেল। তো নর্মাল সেল আর ক্যান্সার সেলের মধ্যে যেটা বেসিক ডিফারেন্স, এখানে সেলের শেপ অ্যান্ড সাইজ দেখে আমরা প্রথমে বলতে পারি, বুঝতে পারি কিছুটা, যে নর্মাল সেলের শেপটা সাইজটা কি রেগুলার একটা শেপ দেখা যাচ্ছে, একটা রেগুলার একটা ইউনিফর্মলি শেপ নিউক্লি, রিলেটিভলি লার্জ একটা সাইটোপ্লাজমিক ভলিউম আমরা দেখতে পাচ্ছি নর্মাল সেলের ক্ষেত্রে। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে কিরকম হয়, দেখা যায় যে লার্জ ভ্যারিয়েবল শেপ নিউক্লি, মানে নিউক্লির কোনো শেপ ঠিকঠাক থাকে না, মানে এক একটা সেলের ক্ষেত্রে এক এক রকম নিউক্লিয়াসের শেপ হচ্ছে, আর লার্জ হয় নিউক্লিয়াসটা, আর রিলেটিভলি দেখা যায় যে সাইটোপ্লাজমিক ভলিউমটা স্মল, মানে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা ক্যান্সার সেলের ক্ষেত্রে বেশি হয়, নর্মাল সেলের ক্ষেত্রে নিউক্লিয়ার সাইটোপ্লাজমিক রেশিওটা কম হয়। মানে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিও মানে কি, মানে নিউক্লিয়াসের যে সাইজ আর সাইটোপ্লাজমের যে সাইজ, সেই দুটোর যদি আমি রেশিও করি, তাহলে দেখা যায় নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা ক্যান্সার সেলের ক্ষেত্রে বেশি, মানে ক্যান্সার সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটা বড়, সাইটোপ্লাজমের জায়গাটা ছোট। আর নর্মাল সেলের ক্ষেত্রে নিউক্লিয়াসটা ছোট, সাইটোপ্লাজমের জায়গাটা বড় হয়, মানে নিউক্লিয়াস সাইটোপ্লাজমিক রেশিওটা কম হয়। তারপরে যেটা, সেটা হচ্ছে দেখা যায় যে রেগুলারলি যখন নর্মাল সেলগুলো ডিভাইড করে, তখন সেটা একটা রেগুলার একটা অ্যারেঞ্জড ওয়েতে একটা ডিভিশন হয়। কিন্তু ক্যান্সার সেলগুলোর ক্ষেত্রে দেখা যাচ্ছে একটা ডিসঅর্গানাইজড অ্যারেঞ্জমেন্ট অফ সেলস, ছবিতে আমরা দেখতেই পাচ্ছি। আর এছাড়া কি, ক্যান্সার সেলের ক্ষেত্রে হচ্ছে বিভিন্ন সেল মার্কার আছে, যেগুলো আমি এক্ষুনি ডিসকাস করব, যেগুলো দেখে আমরা বুঝতে পারি যে ক্যান্সার হয়েছে। মাইক্রোস্কোপিক ভিউতেও আমরা বিভিন্ন রকম নর্মাল সেল আর ক্যান্সার সেল যদি দেখি, আমরা তাদের স্ট্রাকচার দেখেই বোঝা যায় যে এটা নর্মাল সেল আর এটা ক্যান্সার সেল, কারণ ক্যান্সার সেলগুলো অনেকটা ডিসঅর্গানাইজড ভাবে থাকবে, অ্যারেঞ্জমেন্ট ঠিকঠাক থাকবে না, নিউক্লিয়াস বড় হবে, নিউক্লিওলাসটা অনেকটা ডার্ক অ্যান্ড প্রমিনেন্ট হয় ক্যান্সার সেলের ক্ষেত্রে। আর নর্মাল সেলের ক্ষেত্রে কি, ছোট নিউক্লিয়াস হবে, সাইটোপ্লাজমিক ভলিউম বেশি হবে, তারপরে অর্গানাইজড ওয়েতে সেলগুলো থাকবে, তারপরে হচ্ছে একটা রেগুলার শেপ অ্যান্ড সাইজ আমরা দেখতে পাবো নর্মাল সেলের ক্ষেত্রে। তো এগুলো হচ্ছে মাইক্রোস্কোপিক ভিউতে বেসিক ডিফারেন্স বিটুইন নর্মাল সেল অ্যান্ড ক্যান্সার সেল। এবারে যেটা ইম্পর্টেন্ট ক্যারেক্টারিস্টিক্স আমরা বলতে পারি ক্যান্সার সেলের, সেটা হচ্ছে যে ফার্স্টেই আমরা পড়ার শুরুতেই বলেছি যে ক্যান্সার সেল ইমমর্টাল হয়। ইমমর্টাল মানে কি, এরা ইনডেফিনাইটলি ডিভাইড করতে পারে, মানে ডিভাইড করেই যাবে, কোনো ডেথ হবে না, মানে কোনো অ্যাপোপ্টসিস হয় না ক্যান্সার সেলের ক্ষেত্রে। কিন্তু নর্মাল সেলের ক্ষেত্রে দেখা যায় যে জেনারেলি একটা নর্মাল সেল ম্যাক্সিমাম 50 বার ডিভাইড করার পর সেটা ন্যাচারাল ওয়েতে অ্যাপোপ্টোসিস হয়ে সেল ডেথ হয়ে যায়, মানে নর্মাল সেল মর্টাল হয়। তারপরে নর্মাল সেলের ক্ষেত্রে আমরা আরেকটা যেটা দেখতে পাই, সেটা হচ্ছে কন্ট্যাক্ট ইনহিবিশন বলে একটা ফেনোমেনা দেখতে পাওয়া যায়। নর্মাল সেলের ক্ষেত্রে যখন সেলগুলো ডিভাইড করে, ডিভাইড করার সময় যখন একটা সেলের কন্ট্যাক্টে আসে, তখন অনেক সময় সেলের গ্রোথটা ইনহিবিট হয়। দেখা যায় যে একটা সেলের কন্ট্যাক্টে এলে সেল আর গ্রো করছে না, ডিভাইড করছে না, এটা নর্মাল সেলের ক্ষেত্রে এই ফেনোমেনাটাকে বলা হয় কন্ট্যাক্ট ইনহিবিশন। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে এই কন্ট্যাক্ট ইনহিবিশনটা লস হয়ে যায়, মানে ক্যান্সার সেলের ক্ষেত্রে ওটা কোনো ব্যাপারই না, একটা সেলের সাথে
কন্ট্যাক্টে আসুক বা টাচে আসুক, গ্রোথ অ্যান্ড ডিভিশনটা কখনোই স্টপ হয় না, র্যাপিডলি ডিভাইড করতে থাকে। এবং সেই জন্যই যেহেতু লস অফ কন্ট্যাক্ট ইনহিবিশন হয়, তার জন্য এরকম একটা ডিসঅর্গানাইজড অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পাই। দেখা যায় যে একটা সেল একটা সেলের ঘাড়ের ওপর উঠে যাচ্ছে, মানে একটা লাম্প তৈরি করছে, এরকম স্ট্রাকচার দেখতে পাওয়া যায়। তারপরে হচ্ছে যেটা আমরা দেখতে পাই যে ক্যান্সার সেলের ক্ষেত্রে কোনো অ্যাপোপ্টোসিস বা কন্ট্রোলড সেল ডেথ যেটা, সেটা হয় না। নর্মাল সেলের ক্ষেত্রে অ্যাপোপ্টোসিস হবেই, হেফলিক লিমিটটা মানে কমপ্লিট হয়ে যাওয়ার পর নর্মাল ওয়েতে অ্যাপোপ্টোসিস হয়। তারপরে যেটা সেটা হচ্ছে যে নর্মাল সেলের ক্ষেত্রে অ্যাঞ্জিওজেনেসিস যেটা, সেটা দেখা যায় না, মানে তাতে একটা কন্ট্রোল থাকে। মানে অ্যাঞ্জিওজেনেসিস জিনিসটা কি, এই যে বলছিলাম যে ক্যান্সার সেল মেটাস্টাসাইজ করে, মানে একটা জায়গা থেকে একটা জায়গায় যে স্প্রেড করে থ্রু ব্লাড ভেসেল, সেই ব্লাড ভেসেল ফর্মেশনের মাধ্যমে স্প্রেড করতে করতে যায় ক্যান্সার সেল। কিন্তু নর্মাল সেলের ক্ষেত্রে ওই রকম স্প্রেড করা বা ব্লাড ভেসেল ফর্মেশনের মাধ্যমে একটা জায়গা থেকে একটা জায়গায় ছড়িয়ে পড়া, এই অ্যাঞ্জিওজেনেসিস ব্যাপারটা দেখা যায় না। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে দেখা যায় আনরেগুলেটেড অ্যাঞ্জিওজেনেসিস, যার জন্যই কোনো একটা পেশেন্টের যখন ধরা পড়ছে লাং ক্যান্সার, তারপর দেখা যাচ্ছে যে সেখান থেকে আদার জায়গায় ক্যান্সার ছড়িয়ে পড়ছে, ব্রেস্টে, আদার টিস্যুতে ক্যান্সার ছড়িয়ে পড়ছে। তো স্টার্টিং এ একটা জায়গায় ক্যান্সার ধরা পড়ে, কিন্তু দেখা যায় আস্তে আস্তে ওটা বডির আদার পার্টসেও জিনিসটা থ্রু ব্লাড ভেসেল বা অ্যাঞ্জিওজেনেসিসের মাধ্যমে ইনভেড করতে করতে জিনিসটা স্প্রেড করে। এছাড়া ক্যান্সার সেল আর নর্মাল সেলের আরো কিছু ডিফারেন্স আছে, যেরকম নর্মাল সেলের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে ডিফারেন্সিয়েশন হবে, মানে একটা সেল ডিভাইড কেন করে, ডিভাইড করার পর আলটিমেটলি সে ডিফারেন্সিয়েট করে, মানে সে লিভার সেল হবে নাকি লাং সেল হবে নাকি হার্টের কার্ডিয়াক সেল হবে, সেগুলো ডিফারেন্সিয়েশনের মাধ্যমেই ঠিক হয়। কিন্তু ক্যান্সার সেল মানে কোনো রকম কোনো ডিফারেন্সিয়েশন হয় না, শুধুই ডিভাইড করে যায়। লস মানে ক্যান্সার সেল বা ম্যালিগন্যান্ট সেলের ক্ষেত্রে যে পাওয়ার অফ ডিফারেন্সিয়েশন সেটা লস হয়ে যায়। তারপর নর্মাল সেলের ক্ষেত্রে গ্রোথ প্রমোটিং ফ্যাক্টর লাগে ডিভাইড করার জন্য, যেগুলোকে গ্রোথ ফ্যাক্টর বলা হয়। সেগুলো ছাড়া একটা সেলের গ্রোথ বা ডিভিশন হয় না। কিন্তু ক্যান্সার সেল কি করে, নিজের গ্রোথ ফ্যাক্টর নিজেই তৈরি করে। নিজের গ্রোথ ফ্যাক্টর মানে ওকে আলাদা করে ওর গ্রোথ ফ্যাক্টর সাপ্লাই ওর দরকার লাগে না, ও নিজের গ্রোথ ফ্যাক্টর নিজেই তৈরি করে করে ও ডিভাইড করতে থাকে র্যাপিডলি। আর হচ্ছে কি সেলুলার অ্যাডহেশন যেটা নর্মাল সেলের ক্ষেত্রে থাকে, যে সেলগুলো একটা ম্যাট্রিক্সের সাথে যে অ্যাডহেয়ার করে থাকে, একটা বেসমেন্ট মেমব্রেনের সাথে অ্যাডহেয়ার করে থাকে, সেই অ্যাডহেশনগুলো নর্মাল সেলের ক্ষেত্রে থাকে। কিন্তু ক্যান্সার সেলের ক্ষেত্রে সেলুলার অ্যাডহেশনগুলো রিডিউসড হয়ে যায়, মানে তখন দেখা যায় যে অ্যাডহেশনগুলো ঠিকমতো হয় না, মানে একটা সেল একটা সেলের ঘাড়ের ওপর উঠে যাচ্ছে, এই বিষয়টা দেখতে পাওয়া যায়, একটা ডিসঅর্গানাইজড অ্যারেঞ্জমেন্ট। তো এরপরে যেটা লাস্ট আমার আজকের বলার টপিক, তো এই ছিল মোটামুটি ক্যান্সার সেল আর নর্মাল সেলের ডিফারেন্স। আর যেটা বলতে পারি সেটা হচ্ছে ক্যান্সার সেলের ক্ষেত্রে দেখা যায় যে ক্যান্সার সেল আশেপাশে নর্মাল সেলগুলোকেও ইনফ্লুয়েন্স করে সেগুলোকে ক্যান্সার সেলে কনভার্ট করে দেয়। নর্মাল সেলগুলোকেও যদি আশেপাশে যেগুলো নর্মাল সেল থাকে সেগুলো যদি ক্যান্সার সেলের কন্ট্যাক্টে আসে, তাহলে সেগুলো আস্তে আস্তে ক্যান্সারাস হয়ে যায়, যার জন্য এই ক্যান্সার সেল যদি একটাও থেকে যায় আফটার রেডিয়েশন থেরাপি অর কেমোথেরাপি, যদি একটা সেলও বেঁচে যায়, তাহলেও সেখান থেকে আবার ক্যান্সার কিন্তু রিল্যাপস করতে পারে। তো ক্যান্সারের ক্ষেত্রে হচ্ছে এটা খুবই একটা ক্রিটিক্যাল ব্যাপার, যেটা ডক্টররা অনেক সময়ই ডায়াগনোসিস করতে পারেন না, যে একখানা সেলও যদি থেকে যায় সেখান থেকে তারপর আবার পরে আস্তে আস্তে আবার একটা, এবং সেটা প্রথম অবস্থায় ধরা পড়ে না, মানে যখন রিল্যাপস করে তখন রীতিমতো সেটা আরো ভালোভাবে অ্যাঞ্জিওজেনেসিস মেটাস্ট্যাসিস করে আরো ভালোভাবে স্প্রেড করে ধরা পড়ে। যার জন্য ক্যান্সার যদি প্রথম অবস্থায় কারুর কিওর হয়েও যায়, রিল্যাপস করার পর সেটা কিওর হওয়া খুবই মুশকিল, মানে সেটা মানে লিডস টু ডেথ, এরকমই অবস্থা হয়। আর এছাড়া ক্যান্সারের কিছু জেনারেল সাইনস অ্যান্ড সিমটমস থেকে আমরা বুঝতে পারি যে ক্যান্সার
হতে পারে, তারপরে ডক্টর আর কি টেস্ট ফেস্ট বায়োপসি টায়োপসি যা করার সেগুলো করে তারপর ধরা পড়ে ক্যান্সার। তো প্রথমে কি কি জেনারেল সাইনস অ্যান্ড সিমটমস আমরা কি কি দেখে বুঝতে পারি ক্যান্সার, যেরকম ওয়েট লস হবে, আনএক্সপ্লেন ওয়েট লস, প্রচুর ওয়েট কমতে থাকবে হঠাৎ করে, ফিভার, মাঝে মাঝেই জ্বর আসবে, তারপর ক্লান্তি লাগবে শরীরে, ফ্যাটিগ, পেন হবে, পার্টিকুলারলি যেই জায়গায় আমার টিউমারটা ফর্ম হবে সেইখানের আশেপাশের এরিয়াতে পেন হবে, স্কিনের মধ্যে চেঞ্জেস আসবে, একটা কোথাও টিউমার বা একটা লাম্প অফ সেল তৈরি হবে, যেটা বাইরে থেকে অনেক সময় ফার্স্ট স্টেজে বোঝা যায় না, কিন্তু আরো কিছুটা স্টেজ যাওয়ার পর বোঝা যায় যে একটা টিউমার তৈরি হয়েছে। তারপরে হচ্ছে অনেক সময় দেখা গেছে যে কোলন ক্যান্সারের ক্ষেত্রে বাউল হ্যাবিটস বা মানে ডায়রিয়া এগুলোতে প্রবলেম হয়। তারপরে মানে ডায়রিয়া দেখা যায় বারবার, লুজ মোশন বা ডায়রিয়া এই জিনিসগুলো হবে। তারপরে হচ্ছে ব্লাডারের ফাংশনে গন্ডগোল হবে। এছাড়া কোনো জায়গায় যদি কোনো সোর বা ঘা হয় দেখা যায় যে সেগুলো হিলিং হতে অনেক টাইম লাগছে, মানে রিপেয়ার জিনিসটা হতে অনেক সময় লাগবে। এই রকম কিছু সাইনস অ্যান্ড সিমটমস আমরা ক্যান্সারের ক্ষেত্রে দেখে থাকি। এছাড়া যেখানে টিউমার হবে অনেক সময় দেখা যায় সেখান থেকে ব্লিডিং হচ্ছে বা কিছু ফ্লুইড ডিসচার্জ সেখান থেকে হচ্ছে, বা ওই লাম্প যেটা হয় সেই লাম্পটা আস্তে আস্তে আরো থিকেনিং হয়ে আরো বড় হয়, ইনডাইজেশন হতে পারে। হ্যাঁ, বিভিন্ন রকম ক্যান্সারে যেহেতু সব অর্গ্যান আস্তে আস্তে জিনিসটা যদি স্প্রেড করে আস্তে আস্তে সব অর্গ্যানই মোটামুটি এফেক্টেড হতে শুরু করে। তো ক্যান্সারের ক্ষেত্রে দেখা যায় ম্যাক্সিমাম ক্ষেত্রে যে প্রথমবার যদি অল্প অবস্থাতে ধরা পড়ে তাহলে সেটা হয়তো ডক্টররা কিওর করেও দেয়, কিন্তু তারপরে আস্তে আস্তে অনেক অর্গ্যান খারাপ হতে শুরু করে। ক্যান্সার কিওর হয়ে গেছে কিন্তু আদার অর্গ্যানসের প্রবলেমের জন্যই অনেক মানুষ ক্যান্সার হলে পরে মারা যায়। তো এই এই ব্যাপারটাই দেখা যায় ক্যান্সারের ক্ষেত্রে। তো যেহেতু ক্যান্সার একটা খুবই ইম্পর্টেন্ট টপিক আর খুবই ইন্টারেস্টিং একটা টপিক, তো আমি আমাদের এই ফার্স্ট বায়োলজির যে ডিসকাশনটা সেটা আমি এই ক্যান্সার দিয়েই শুরু করলাম। আশা করি এই ভিডিওটা ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে এই বিষয়ে কমেন্ট করে দেবেন। থ্যাংক ইউ।